আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মানস অধিকারী, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ইউরোপের ইতিহাসের ফরাসি বিপ্লব চলাকালীন ঘটে যাওয়া ফ্রান্সের প্রথম সন্ত্রাসী কার্যকলাপ সেপ্টেম্বর হত্যাকাণ্ডকে নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাস একটা দারুণ মজাদার মাস। ভারতে আরামদায়ক আবহাওয়া শুরু হয় এই সেপ্টেম্বর মাস থেকে। ভারতে প্যাচ প্যাচে বর্ষা শেষ হয়ে যায় এই সেপ্টেম্বর মাসে। এই মাসের পরেই আসে আমাদের উৎসবের মাস, অক্টোবর মাস। যে অক্টোবর মাসে আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও নবরাত্রি, দেওয়ালি এই সেপ্টেম্বর মাসের পরেই শুরু হয়ে যায়। এই সেপ্টেম্বর মাসে ভোরের বেলায় শিউলি ফুল এবং ঘাসের আগায় শিশিরের বিন্দু এক অপূর্ব পূজা পূজা অনুভূতি এনে দেয় আমাদের মনে। ভারতে এই সেপ্টেম্বর মাস যতই ভালো এবং আরামদায়ক হোক না কেন, ফ্রান্সে কিন্তু এই সেপ্টেম্বর মাসেই ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যা ইউরোপের ইতিহাসে সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। ফরাসি বিপ্লবের প্রথম সন্ত্রাস হিসাবে এই সেপ্টেম্বর হত্যাকাণ্ডকে বিবেচিত করা হয়। কেন হয়েছিল এই সেপ্টেম্বর হত্যাকাণ্ড, তা জানবো আজ এই এডুকেশনাল ক্লাসে। ফ্রান্সে রাজতন্ত্র শুরু হয়েছিল 843 খ্রিস্টাব্দে এবং রাজতন্ত্র শেষ হয়েছিল 1792 সাল। এই রাজতন্ত্রের সময়কালে একটি উল্লেখযোগ্য সময়কাল হলো ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের রাজত্বকাল, যেটা ছিল 1774 থেকে 1792 পর্যন্ত। তার রাজত্বকালে ইউরোপের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা ফরাসি বিপ্লব দেখা দেয়। ফরাসি বিপ্লবের সূচনার সংকেত ছিল বাস্তিল দুর্গের পতন। এই বাস্তিল দুর্গ কি ছিল? বাস্তিল দুর্গ ছিল রাজাদের স্বৈরাচারের ও অত্যাচারের প্রতীক। বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র। এক কথায় বলা যায়, ফরাসি স্বৈরতন্ত্র এবং অত্যাচারের একমাত্র প্রতীক ছিল এই বাস্তিল দুর্গ। এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো। তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক। 1789 সালের 14 জুলাই ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করে এবং এর পতন ঘটায়। এরপর ফ্রান্সের শাসন ক্ষমতা চলে যায় প্যারিস কমিউনের উপর। এই প্যারিস কমিউনটা কি ছিল তা একটু দেখেন। ফরাসি বিপ্লবের সূচনার সংকেত ছিল বাস্তিল দুর্গের পতন। এই বাস্তিল দুর্গের পতন ঘটে 1789 সালের 14 জুলাই। বাস্তিল দুর্গের পতনের পর বাস্তিল দুর্গের পতনের প্রভাব কেবলমাত্র প্যারিস শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমগ্র ফ্রান্সের বিভিন্ন শহর ও গ্রামে এর প্রভাব অনুভূত হয়েছিল। বাস্তিল দুর্গের পতনের পর ফরাসি বিপ্লবের তরঙ্গ প্যারিস সহ বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে শহরে শুরু হয় পৌর বিপ্লব। পৌরসভাগুলি এতদিন ছিল পুরাতন তন্ত্রের পৃষ্ঠপোষক। এই সময় বিপ্লবী জনমতের চাপে পৌরসভাগুলি নথি স্বীকার করে। পুরানো পৌর বোর্ড বাতিল করে নতুন বোর্ড গঠন করা হয়। পৌরসভাগুলি গণতান্ত্রিক ও জনদরদী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়। প্যারিসে পৌর প্রশাসন ও জাতীয় রক্ষী বাহিনী গঠিত হয়। বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সে যে নতুন পৌর প্রশাসন গড়ে ওঠে তা প্যারিস কমিউন নামে পরিচিত ছিল। প্যারিস শহরের 48টি বিভাগের 144 জন প্রতিনিধি নিয়ে এটি গঠিত হয়েছিল। এর প্রথম মেয়র ছিলেন জেয়া সিলভা বেইলি। বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সে যে নতুন পৌর প্রশাসন গড়ে ওঠে তা প্যারিস কমিউন নামে পরিচিত ছিল। এই প্যারিস কমিউন তখন রাজার পরিবর্তে দেশ চালাতে লাগলো। 1792 থেকে 1795 খ্রিস্টাব্দের মধ্যে প্যারিস কমিউন উগ্র জ্যাকোবিন দলের নেতৃত্ববৃন্দের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে কি হলো না, জ্যাকোবিন দলের রোবসপিয়ারের ক্ষমতা বৃদ্ধি পেল। কারণ কি? জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার। রোবসপিয়ার কি ঠিক করলো? রোবসপিয়ার ঠিক করলেন যে রাজার কাছাকাছি যারা আছে, অর্থাৎ রাজতন্ত্রের সমর্থক যারা, তাদেরকে অ্যাটাক করা হবে। এদের মূল স্লোগান ছিল গণতন্ত্র ফিরিয়ে আনবো। জ্যাকোবিন দলের তরফ থেকে প্রচার করা হলো যে যে কোনো মূল্যে রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে। এই সময় তাদের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়লো। কি গুজব ছড়িয়ে পড়লো না, বিদেশি সেনা ফ্রান্সে প্রবেশ করে কারারুদ্ধ অভিজাত ও রাজতন্ত্রীদের মুক্তি দেবে ও জনগণদের উপর অত্যাচার চালাবে। কল্পিত ভীতির পরিপ্রেক্ষিতে প্যারিস কমিউন কি করলো না, নাগরিকদের অস্ত্র সংগ্রহের আহ্বান জানালো এবং ফ্রান্সের আইনসভার অধিবেশনেও প্রতিটা মানুষকে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকার কথা বলা হলো। রোবসপিয়ার ও প্যারিস কমিউন এই সময় কি করলেন না, সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিলেন। কাফি বামপন্থী অ্যাপ্রোচ ছিল এটা। সাধারণ মানুষ
গণতন্ত্র ফিরিয়ে আনার কথা শুনে এবং হাতে অস্ত্র পেয়ে উজ্জীবিত হল। তারা তাদের হাতে থাকা অস্ত্রের মাধ্যমে নিজেদের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ ও রাগে বহিঃপ্রকাশ ঘটাতে লাগলো। তারা জুরি পাদ্রীদের ধরে ধরে বন্দি বানাতে লাগলো। আবার একটা নতুন শব্দ, জুরি পাদ্রী। সেটা কি ভাই? না, 1790 সালের 12ই জুলাই 1790 সালের 12ই জুলাই একটি অ্যাক্ট পাস করা হয়, যার নাম ছিল সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্গি, বা পাদ্রীদের নাগরিক সংবিধান। এই সংবিধান অনুসারে বলা হলো, ফ্রান্সে যত পাদ্রী আছে সবাই রাজাকে সমর্থন করবে। আরে এরকম থোড়ি না হয়। আপনি একটা আইন পাস করলেন আর আমরা সবাই সেটা মেনে নেব? আপনার ভুলটাকে ভুল বলতে পারবো না? তো কি হলো, কিছু পাদ্রী এই আইন মেনে নিয়ে রাজাকে সমর্থন করলো, আর কিছু পাদ্রী এই আইনকে মানলো না। যারা এই আইনকে মেনেছিল তাদেরকে বলা হলো জুরি পাদ্রী, আর যারা এই আইনটাকে মেনে নিল না তাদেরকে বলা হলো নন জুরি পাদ্রী। জ্যাকোবিয়ান ও ফ্রান্সের সাধারণ মানুষ যখন জুরি পাদ্রীদের ধরে ধরে বন্দি করতে লাগলো, তখন জুরি পাদ্রীরা দেখলেন, আরে বাহ, এই জ্যাকোবিনরাই তো আমাদের লড়াইটা লড়ছে। তো তারা কি করলো, না তারা জ্যাকোবিনদের সাথে তাল মিলিয়ে এই বিপ্লবে যোগদান করলো এবং জুরি পাদ্রীদের ধরে ধরে জেল বন্দি করতে লাগলো। দেশের প্রায় সব জেলগুলিতে এমনিতে অনেক আগে থেকে অনেক বন্দীদের রাখা হয়েছিল, যারা রাজতন্ত্রকে সমর্থন করেছিল বা যারা রাজার কাছাকাছি ছিল। তাদের সঙ্গে যোগ হলো কারা? জুরি পাদ্রী। ফলে জেলগুলিতে একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হলো। এই সময়, অর্থাৎ রাজতন্ত্র উৎখাতের পর, প্যারিসের বেশিরভাগ মানুষের, বিশেষ করে জ্যাকোবিন দলের সদস্যদের মনে এই বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে যে রাজতন্ত্র উৎখাতের সময় যাদেরকে বন্দী করা হয়েছিল, অর্থাৎ যারা রাজবন্দী ছিলেন, তারা নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে কারাগারের মধ্যে ফরাসি বিপ্লবের বিরুদ্ধে একটি প্রতিবিপ্লব গড়ে তোলার জন্য পরিকল্পনা করছে। 1791 সালের 15ই জুলাই জ্যাকোবিনদের প্ররোচনায় স্যাম্প দ্য ম্যারে এক জনসভায় রাজতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানায়। ফলে ফ্রান্সে শুরু হলো বিপ্লব। এই বিপ্লবের ফলে কি হলো, না পুরো দুনিয়া এই বিপ্লব দেখতে লাগলো? না, তা হলো না। ফ্রান্স ছিল একটা গুরুত্বপূর্ণ দেশ। রাজা ষোড়শ লুইও ছিল একজন গুরুত্বপূর্ণ রাজা। রাজা ষোড়শ লুইয়ের সাথে আশেপাশে কয়েকটা দেশের রাজাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। প্রতিবেশী অস্ট্রিয়া দেশের সাথে তিনি বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিলেন। অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড ছিলেন ফ্রান্সের রানী, অর্থাৎ ষোড়শ লুইয়ের পত্নী মেরি অ্যান্টোনায়েটের ভাতা। এখন আপনি বিপদে পড়েছেন আর আপনার বন্ধু বসে বসে দেখবে, তেমন তো হয় না। তো কি হলো, ফ্রান্সের সাথে বন্ধুত্ব আছে এমন কয়েকটা দেশ, যেমন অস্ট্রিয়া, প্রাশিয়া, রাজা ষোড়শ লুইয়ের পক্ষ নিল এবং তারা ফ্রান্সে রাজতন্ত্র কায়েম রাখার সমর্থন করে। অস্ট্রিয়ার সম্রাট রানী মেরি অ্যান্টোনিয়েটের ভাতা লিওপোল্ড 1791 খ্রিস্টাব্দের 27 আগস্ট ঘোষণা করলেন যে যদি ইউরোপের সকল রাজশক্তি ঐক্যবদ্ধ হয়, তবে অস্ট্রিয়া ও প্রাশিয়া ষোড়শ লুইকে রক্ষা ও তার হৃত ক্ষমতা পুনঃস্থাপনের জন্য যুদ্ধ ঘোষণা করবে। এ ঘোষণার প্রতিক্রিয়ায় তেলে বেগুনে জ্বলে ওঠে উগ্রপন্থী বিপ্লবীরা। তারা রাজাকে বৈদেশিক ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করে ও রাজতন্ত্র উচ্ছেদের জন্য মারমুখী হয়ে ওঠে। জিরোন্ডিস্টদের চাপে বিধানসভা অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সবাই জিরোন্ডিস্টরা পিতৃভূমি বিপন্ন এই ধ্বনি তুলে যুদ্ধ ঘোষণার অনুকূলে সদস্যদের ভোট পেয়ে যায়। কিন্তু যুদ্ধের শুরুতে কি হলো, না যুদ্ধের শুরুতে ফ্রান্সের সেনাপতি জেনারেল ডুমুরিয়ের বেলজিয়াম সীমান্ত থেকে পিছু উঠতে শুরু করে। ফলে রাজধানী প্যারিস বিপন্ন হয়ে পড়ে। অভিযোগ তোলা হয় যে শত্রুপক্ষকে গোপনে ফ্রান্সের রণপরিকল্পনার খবর দিয়ে এই ডুমুরিয়েটস বিশ্বাসঘাতকতা করেছে। অস্ট্রিয়া বাহিনী ক্রমশ ফ্রান্সের দিকে এগিয়ে আসতে শুরু করে এবং তারা হুমকি দেয় যে রাজা বা তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হলে বিপ্লবীদের কঠোর শাস্তি দেওয়া হবে। 1792 সালের 19 আগস্ট ফ্রান্সের প্রতিবেশী দেশ প্রাশিয়া, বর্তমানে যার নাম জার্মানি, ঘোষণা করলো যে ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র কায়েম করার জন্য তারা সেনা পাঠাবে। এই খবরটা ফ্রান্সে এসে পৌঁছালো 2 সেপ্টেম্বর। ফ্রান্সে খবরটা আসতেই ফ্রান্সের মানুষজন যারা বিপ্লবে অংশগ্রহণ করেছিল, জ্যাকোবিনরা এবং ননজুরি প্রিস্ট বা পাদ্রীরা, হকচকিয়ে গেল। তাদের মনে ভয় ঢুকে গেল যে রাজকীয় বাহিনী এবং বিদেশি সৈন্যরা মিলে প্যারিস আক্রমণ করবে আর আমাদের শহরের কয়েদখানাগুলো সব মুক্ত করে দেবে। এরপর কয়েদিদেরকে তাদের দলে টেনে নিয়ে সবাই মিলে আক্রমণ করবে বিপ্লবীদের।
এই অবস্থায় আতঙ্ক ও গুজবের বশবর্তী হয়ে ফ্রান্সের বিপ্লবীরা কি করবে ভেবে না পেয়ে এবং আশু বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কি করলো না তারা মারতে শুরু করলো। কাদের মারতে শুরু করলো? না রাজার সমর্থকদের এবং জুরি পাদ্রীদের। এই পটভূমিতে 2 সেপ্টেম্বর যখন একদল বন্দীকে আব্বায়া কারাগারে স্থানান্তরিত করা হচ্ছিল, তখন একটি সশস্ত্র দল তাদেরকে আক্রমণ করে হত্যা করে। এটাই ছিল সেপ্টেম্বর হত্যাকাণ্ডের প্রথম হত্যাকাণ্ড। পরবর্তী 4 দিনের মধ্যে গণহত্যা শহরের অন্যান্য কারাগারে ছড়িয়ে পড়ে। শুরু হয়ে গেল সিভিল ওয়ার। যে বিপ্লবটা শুরু হয়েছিল 1789-এ, সেটি 1792-এ এসে আচমকাই খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকে। প্রায় অর্ধেক জেলবন্দীদেরকে এই সময় মেরে দেওয়া হয়। এই সময় এমন কিছু জুরি পাদ্রী যারা চাপে পড়ে ওই 1790 সালের সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্গি অ্যাক্টকে মেনে নিয়েছিল, কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করতো বা চাইতো ফ্রান্স রিপাবলিক হোক, তাদেরকেও এই সময় হত্যা করা হয়। 2 সেপ্টেম্বর প্রায় 150 জন জুরি পাদ্রীকে হত্যা করা হয়। 3 থেকে 4 সেপ্টেম্বরে বিদ্রোহী জনতা প্যারিসের বিভিন্ন কারাগারে বন্দীদের হত্যা শুরু করে এবং 2 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1400 বন্দীকে মেরে দেওয়া হয়, যাদের মধ্যে 220 জনেরও বেশি, মতান্তরে 233 জন ছিল পাদ্রী বা ধর্মযাজক। এই সময় ফ্রান্সের যেসব লোকজন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করা হলো। এতদিন ধরে আমরা এই স্বৈরাচারী রাজার অত্যাচার সহ্য করে আসছি, আর না, এবার আমরা ফ্রান্সে গণতন্ত্র আনবই। তোমার হিম্মত কি করে হলো যে তুমি আমাদের বিরুদ্ধাচরণ করো? এই সময় বেসামরিক কর্তৃপক্ষ এই গণহত্যা থামাতে সচেষ্ট হলে তারা ব্যর্থ হয়। 1792 সালের 22 সেপ্টেম্বর ফ্রান্সকে রিপাবলিক ঘোষণা করে দেওয়া হয় এবং যে প্রুসিয়ান আর্মি ফ্রান্সের রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। রাজা ষোড়শ লুইয়ে প্রাণদণ্ড। 1792 খ্রিস্টাব্দে প্যারিসের বিপ্লবীরা কমিউনের নেতৃত্বে টুইলারি প্রাসাদ আক্রমণ করে ও রাজার সুইস দেহরক্ষী দলকে নির্বিচারে হত্যা করে। রাজা ও রানী প্রাণ ভয়ে প্রাসাদ থেকে পালিয়ে আইনসভায় আশ্রয় নেয়। ক্ষিপ্ত জনতা আইনসভা ঘেরাও করে রাজতন্ত্র বাতিলে দাবি জানায়। 1792 খ্রিস্টাব্দে রাজতন্ত্র রদ করা হলে সব রাজভক্তগুলো একে একে পদত্যাগ করে। রাজা ষোড়শ লুইকে সপরিবারে টেম্পেল কয়েকখানায় বন্দি করে রাখা হয়। জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার প্রস্তাব করেছিলেন যে রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তিনি বলেন রাজার বিচারের কোনো প্রয়োজন নেই, কারণ জনতা ইতিপূর্বে তার বিচার সাঙ্গ করেছে, সুতরাং কনভেনশনের দায়িত্ব শুধুমাত্র রাজার মৃত্যুদণ্ড কার্যকর করা। কনভেনশন রোবসপিয়ারের বক্তব্যকে প্রশ্নাতীত বলে স্বীকার করলেও রাজাকে একবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল। যদিও ইতিপূর্বে টুইলারিস প্রাসাদে একটি লোহার সিন্ধুকে অনেক কাগজপত্র পাওয়া গিয়েছিল, যা প্রমাণ করে রাজা ষোড়শ লুই বিদেশি শক্তিগুলির সাথে মিলিত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার প্রস্তুতি নিয়েছিলেন। 1792 সালের 11ই ডিসেম্বর রাজাকে জাতীয় সভায় উপস্থিত করা হয়। তার পূর্বতন আইনজীবী ম্যাকলবার্স তার পক্ষে সওয়াল করেন। জ্যাকোবিনরা মৃত্যুদণ্ড চাইলেও জ্যাকোবিনের বিরুদ্ধপন্থীরা কিন্তু রাজাকে মৃত্যুদণ্ড দিতে চায়নি। জিরোন্ডিস্টগণ রাজার বিচার করতেই রাজি ছিলেন না, মৃত্যুদণ্ড তো নয়। তারা রাজার ভবিষ্যৎ নিয়ে কনভেনশনের সিদ্ধান্তের উপর ভোট দিতে চেয়েছিলেন। অনেক মধ্যপন্থী, এমনকি দ্যাতো এই সময় বলেছিলেন রাজার প্রাণহানি হলে ইউরোপের সমস্ত রাজারা মিলিত হয়ে ফ্রান্সের উপর প্রতিশোধ নিতে পারে। কিন্তু শেষ পর্যন্ত রাজার মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষেই জাতীয়সভায় সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছিল। 387 জন রাজার মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ভোট দেয় এবং 344 জন রাজার মৃত্যুদণ্ডের বিপক্ষে ভোট দেয়। ফলত ফ্রান্সকে রিপাবলিক ঘোষণার 4 মাস পর 1793 সালের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যা করে তার প্রাণদণ্ড কার্যকরী করা হয়। সেপ্টেম্বর গণহত্যা বিদেশে গভীর ছাপ ফেলেছিল। এই গণহত্যাকে বিপ্লবের ভয়াবহতা হিসাবে ধরা হয়েছিল। ক্ষমতাসীন ন্যাশনাল কনভেনশনের দলীয় সংগ্রামে গণহত্যা তার রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছিল, যেখানে মধ্যপন্থী জিরোন্ডিনরা উগ্র জ্যাকোবিনদের, বিশেষ করে জিন পল ম্যারট, জর্জেস ড্যাটন এবং ম্যাক্সিমিলিয়ান ডি রোবসপিয়ারকেই দায়ী করে।
এই সেপ্টেম্বর হত্যাকাণ্ডটি এই কারণেই বিখ্যাত যে এটার জন্য এখনো ফরাসি বিপ্লবের পক্ষে ও বিপক্ষে জনমত গঠিত হয়। এই বিপ্লবের পর জ্যাকোবিনরা রোবসপিয়ারের নেতৃত্বে 1793 থেকে 1794 পর্যন্ত ফ্রান্সে এই নীতি নিয়ে চলল যে যারা আমাদের বিরোধী তাদেরকে ধরে ধরে এনে হত্যা করো। দেখা দিল সন্ত্রাসের রাজত্ব। এই সন্ত্রাসের রাজত্ব নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।